আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা টপিক নিয়ে চলে এসেছি। পোর্টফোলিও বেচে বেরিয়ে যাওয়া উচিত, সামনে রিসেশনে আসছে ভয়ঙ্কর সময়। এই যে সামনে রিসেশন আসছে, আমাদের যে মেন চ্যানেল রাজ কর্মকার বিজনেস কোচ, এটা আমাদের সেকেন্ড চ্যানেল জাস্ট ফর আওয়ার। মেনলি এই চ্যানেলটা বানানো আমাদের ইনভেস্টার যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন, প্লাস যারা নিউ অডিয়েন্স, তারাতে কিছু আমরা এই যে আমাদের দুজনের চেষ্টা, যে নলেজ, যে জিনিসটাকে মার্কেট কোথায় চলে যেতে পেরেছে, প্লাস কোথায় বিনিয়োগ করলে, নামটা কি বিনিয়োগ উইথ রাজ, কোথায় বিনিয়োগ করলে আপনি সঠিক জায়গায় আপনি আপনার গোলে পৌঁছাতে পারবেন। তো টপিক আবার চলে আসি। সামনের রিসেশনে আসছে ভয়ঙ্কর সময়। এই যে আপনাদের যে পোর্টফোলিও, অলরেডি এক্সিস্টিং পোর্টফোলিও, ভালো করে শুনবেন, বিশেষ করে যারা অলরেডি মার্কেটে অলরেডি আপনাদের পোর্টফোলিও হয়ে আছে 10 লাখ, 5 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, সেটা মিউচুয়াল ফান্ড হোক, ডিরেক্ট স্টকস হোক, ইভেন বন্ডসও যদি হয়, বা আদার সেট অফ যে কোনো সেগমেন্ট, বিশেষ করে স্টকস আর মিউচুয়াল ফান্ডটাই আমি বলবো 80%, আর 20% বন্ডসের ক্ষেত্রে যদি পোর্টফোলিও আপনাদের থাকে, এক্সিস্টিং পোর্টফোলিও থাকে, তাহলে রিসেশনের সময় কি করব। আর যারা নিউ অডিয়েন্স তারা অবভিয়াসলি দেখতে পারেন ভিডিওটা। এই স্লাইডে যাওয়ার আগে, রিসেশন মানে কি? রিসেশন মানে মার্কেটে পতন আসতে চলেছে, মানে যেটার দাম 4 টাকা, যেটার দাম 5 টাকা, সেটা আমরা মনে করছি, বা আমাদের রিসার্চ টিম মনে করছে, বা আমাদের প্যানেল টিম মনে করছে যে 5 টাকার জিনিসটা 3 টাকায় আসতে পারে। আসবে বলছি না, আসতে পারে। 3 টাকায় না আসলেও 2.5 টাকায় আসতে পারে, মানে কমবে। 10 টাকার জিনিসটা 5 টাকায় আসবে, 5 টাকার জিনিসটা 2.5 টাকায় আসবে, 2.5 টাকার জিনিসটা 1 টাকায় আসবে। আবার কোনো ফান্ড রেকমেন্ডেশন না, এটা হচ্ছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ। নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপে যদি 100 টাকা একটা মানুষ ইনভেস্ট করে, তাহলে মানুষের টাকাটা কোথায় থাকছে, কোথায় আপনার টাকাটা অ্যাকচুয়ালি বিনিয়োগ করছে, পার্সেন্টেজ ওয়াইজ দেখিয়ে দেওয়া হয়েছে। 3 টাকা ইনফোসিস, লার্সেন অ্যান্ড টুব্রোতে 4 টাকা, অ্যাক্সিস ব্যাঙ্কেও 4 টাকা, রিলায়েন্সে 5.5, আইসিআইসিআই ব্যাঙ্কে 7.1, এইচডিএফসিতে 10, ক্যাশে রাখা হয়েছে 4.2, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3, বাজাজ ফিনান্সে 2.8, আইটিসিতে 2.6, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে 2.3, আর আদার 84টা স্টক মিলে 44.8 টোটাল। তাহলে 100 টাকাটা কিরম ভাবে ভাগ করা হয়েছে, সেই টোটাল আমি আপনাদেরকে কম্পোজিটটা দেখিয়ে দিলাম। সেকেন্ড স্লাইড। আমরা যেরম ভাবে ক্লায়েন্টের জন্য, এটা কোনো, আবার বলছি, রেকমেন্ডেশন কিছু না, যে রেকমেন্ডেশন করছি বা সেরকম না। প্রত্যেকটা ফান্ড নেম আমি মানে প্রাইভেটলি, মানে এরকম না যে এই ফান্ডটার উপর ফোকাস করছি বা এটার উপর ফোকাস করছি, ওরকম না। এটা একটা, ধরুন আপনার ক্ষেত্রে শর্ট ভাবে আমরা করেছি যে এতগুলো আমি একটা ফান্ড নিয়েছি, একটা পোর্টফোলিও এতগুলো ফান্ড নিয়েছি। ফর এক্সাম্পল, নিউ ফান্ড ফাইলিংস এগুলো আসতে চলেছে। কোয়ান্টাম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, অ্যাক্সিস নিফটি ফিফটি ইকুয়াল ওয়েট ইন্ডেক্স ফান্ড, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া শর্ট টার্ম ফান্ড, দ্য ওয়েলথ কোম্পানি মিড ক্যাপ ফান্ড, এগুলো আসতে চলেছে নিউ ফান্ড ফাইলিংস। প্লাস যেগুলো অলরেডি হয়ে আছে, পারফরমেন্সও দিয়ে দিয়েছে। আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের লাইফ সাইকেল ফান্ড, প্রত্যেকটা দেখবেন আলাদা আলাদা ইয়ে আছে, 2031, 36, 41, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা স্টকস, আলাদা আলাদা হোল্ডিংস, আলাদা আলাদা কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট আছে হচ্ছে আমাদের ইন্ডিয়া গ্রোথ 2047, একটার কনসেপ্ট আছে হচ্ছে অমৃতকাল ভারত। প্রত্যেকটার একটার পুরো ডিফেন্স সেক্টর নিয়ে আছে। তো প্রত্যেকটা ফান্ডের প্রত্যেকটা আলাদা লোকোমোটিভ, প্রত্যেকটা আলাদা কিন্তু টার্গেট। এবার এতগুলো যে আমি ফান্ডসগুলো নিয়েছি ফান্ড হাউস ওয়াইজ, যদি একটা খেয়াল করবেন, ইউটিআইয়ের নাম সবাই শুনেছেন, আইসিআইসিআই মিরাই শুনেছেন। যদি খেয়াল করছেন, জিরোদা আজকাল কিন্তু ফান্ড নিয়ে চলে এসছে। জিরোদা মিউচুয়াল ফান্ড, গ্রো কিন্তু আজকাল মিউচুয়াল ফান্ড নিয়ে এসছে। 2002-তে কি গ্রো ছিল? ছিলই না। 2002-তে কি জিরোদা ছিল? ছিলই না। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে, এখন যারা এএমসি আছে, এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা আছে, তারা তো আছেই, প্লাস আসছে দিনে আরো কোম্পানি আসবে, আরো ওয়েলথ কোম্পানি আসবে, ইভেন আমাদেরও কোম্পানি আসতে পারে। যদি ঠাকুরের আশীর্বাদ থাকে 20 বছর পর আমরাও মিউচুয়াল ফান্ডে একটা নিজেদের এমসি করতে পারি, যেখানে আমাদেরও ফান্ড থাকবে। ধরুন আরকেবি ফান্ড ফর এন এক্সাম্পল, আরকেবি লার্জ ক্যাপ ফান্ড, আরকেবি মিড ক্যাপ ফান্ড। তো যত বেশি ফান্ড হচ্ছে, যত বেশি আমার এমসি সাইজ বাড়ছে, আমার কিন্তু অ্যালোকেশনের ক্ষেত্রে বা ডাইভার্সিফিকেশনও বাড়বে। এবার কোন ফান্ডটা ভালো? ফর এন এক্সাম্পল, লাইফ আইসিআইসিআই লাইফ সাইকেল ফান্ডটা ভালো, না আমি গ্রোয়ের এই নিফটি সিমেন্ট ফান্ডে যাবো, বা আমি এডেলওয়াইসি ইটিএফে যাবো? এইবার আপনাকে বুঝতে হবে, যখন রিসেশন আসছে তখন কিন্তু ওই অ্যাসপেক্টটাই বাদ দিয়ে দিতে হবে যে রাজদা ওই ফান্ডটা 16% দিচ্ছে, মানে এই ফান্ডটা ধরুন 18% দিচ্ছে, আর আমার এই মেটালটা দিচ্ছে হচ্ছে, করেন এক্সাম্পল 24%। তা রাজদা আমার এই ফান্ডটা 18% দিচ্ছে, এইটা আমার 24 দিচ্ছে, এই অমুক ফান্ডটা আমার 22% দিচ্ছে, আর এইটা আমার ধরুন 12.5% দিচ্ছে। তাহলে পোর্টফোলিওটা আপনি সুইচ করে দিন, বা পোর্টফোলিওটা আপনি শিফট করে দিন, বা পোর্টফোলিওটা আপনি আপনাদের যেগুলো মনে হচ্ছে আসছে দিনে বাড়তে পারে সেগুলোতে দিন। আমার একটু রিটার্ন বেশি চাই,
ম্যাক্সিমাম জনের কিন্তু এটাই নিড, এটাই বলে তারা। প্রবলেম একটাই, প্রবলেম একটাই, এই ওয়ার্ডটা, রিসেশন। যখন রিসেশন আসবে, এই যে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ বা যে কোনো ফান্ড ম্যানেজার যখন ইকুইটি, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা কোম্পানি, অ্যাক্টিভ কোম্পানি, যেখানে আপনি ইকুইটিতে আপনি ইনভেস্ট করে রেখেছেন। যখন ইনফোসিসও পড়বে, যখন লার্সেন অ্যান্ড টুব্রোও পড়বে, যখন অ্যাক্সিস ব্যাঙ্কও পড়বে, আইসিআইসিআই ব্যাঙ্কও পড়বে, রিলায়েন্সও পড়বে, স্টেট ব্যাঙ্কও পড়বে, জাস্ট কথার কথা আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল বললাম যে জিডি ফান্ডোভা অ্যান্ড টিডি ইন্ডিয়াটা বাড়লো, বাজাজ ফিনসার পড়লো, এনটিপিসি ইকুয়াল হলো, আইটিসিও পড়লো, টিসিএসও পড়লো, মাহিন্দ্রাও পড়লো। তাহলে নিপন যেখানে, অবভিয়াসলি নিপন একটা ভালো ফান্ড হাউস, নিপনের যে ফান্ড ম্যানেজার আছে সেও ভালো, বাট নিপন এমন জায়গায় টাকা রেখেছে যেখানে প্রত্যেকটা আমার স্টকই পড়ছে, তাহলে আমার টাকাটা বাড়বে কি করে? তাহলে আমার টাকাটা বাড়বে কি করে? রিসেশন যখন আসবে তাহলে আমি কম্প্যারিজনেই যাব না। যখন আমার রিসেশন আসবে তখন আমি কম্প্যারিজনেই যাব না। কেন কম্প্যারিজনে যাব না? এ 18 দিচ্ছে, ও 12.5 দিচ্ছে, ও 24 দিচ্ছে, ও 22 দিচ্ছে, ওটা আমার কনসেপ্টই না। কেন কনসেপ্টই না? আমি এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আপনাদেরকে। এটা কাট করতে হবে, এই স্টার এসএপিটা কোথায় পেয়ে গেছি, সেটা এটা কাট করে দিবে। এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এসবিআই মিউচুয়াল ফান্ড সবাই শুনেছেন, এসবিআই মিড ক্যাপ, এসবিআই মিউচুয়াল ফান্ড, এসবিআই মিড ক্যাপ সবাই আপনারা শুনেছেন। এইখানে ডেটা ওয়াইজ, ক্যাশ ফ্লো ওয়াইজ আমরা আপনাদের জন্য এনেছি। অ্যামাউন্ট ইনভেস্টেড হচ্ছে 15 লাখ, জাস্ট কথার কথা, ওয়ান টাইম আমি ধরেছিলাম সাম। আমি আপনাদেরকে আজকে 20 বছর পর, 10 বছর পর রাখলে কি হতো, বা 15 বছর আগে রাখলে কি হতো, 5 বছর আগে, আমি কিচ্ছু যাবো না। আমি একদম সোজা সাপটাও আপনাদেরকে উত্তর দিয়ে দেবো, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবো না। 2005 সালে 29শে মার্চ 2005 সালে একজন 15 লাখ টাকা ইনভেস্ট করেছে, ভেরি গুড। 2006 সালে রিটার্ন ওয়াজ এক্সপ্লিসিট বঙ্কার্স, 15 লাখ টাকার ভ্যালুটা 28,40,000, 15 লাখের ভ্যালুটা 28,40,000। 2007-এ 15 লাখের ভ্যালুটা হয়ে গেছে 30,97,000। টাকা 2 বছরে ডবল, টাকা প্রায় 2 বছরে আমার ডবল, বঙ্কার্স রিটার্ন, বঙ্কার্স। 2009 বা 8-এ, 2008-এই আমি আসছি, 36,54,000, 36,54,000, ভেরি গুড। এই ডেটটা দেখবেন, 31শে মার্চ 2028-এ, যেইটা 2005 সালে যে এসবিআই মিড ক্যাপে ইনভেস্ট করেছিল, 15 লাখের ভ্যালুটা প্রায় 36 লাখ হয়ে গেছে, আমি রাউন্ড অফ করে বুঝলাম। 2009 সালে 14.5 লাখ, 2009 সালে 14.5 লাখ, তার মানে রিসেশন এলো। আমরা যেটা বলছি যে রিসেশন যদি আসে, যদি আমরা ঠিক তো আমরা ঠিক, যদি আমরা ভুল তো আপনারা ঠিক, বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে রিসেশন এসছে, ক্র্যাশ এসছে, যেটা আমরা বারবার কত 3 বছর 2 বছর ধরে বলে চলেছি। 2009 সালে ভ্যালুটা হয়ে গেল 14.5 লাখ। এইবার আপনি আপনার পয়েন্ট অফ ভিউ দিয়ে ওই স্ক্রিনের ওপারে আপনারা বুঝুন, আপনার সেম পোর্টফোলিওটা আজকে আপনি 27 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 10 বছর পর ওই 27 লাখ টাকাটা দাঁড়িয়ে আছে 60 লাখে, ভেরি গুড। আপনি একটা একটা ভালো আপনি অর্জন করেছেন, আপনি মার্কেটের উপর ফেথ করেছেন, থ্রু এসআইপি হোক কি থ্রু লামসাম হোক, আপনি কিন্তু 27 লাখ টাকাকে 60 লাখ করে বসে আছেন, ভেরি গুড। আপনি বললেন আমার দরকার নেই, আমার বেটার ফান্ড দরকার নেই, আমি সুইচ করাবো না, আমার যেখানে আছে, আমি অ্যাডভাইজারের কাছে আছি, আমি ডিরেক্টে করেছি, আমি নিজে মাথা মেটে করেছি, আমি ভালো প্রফিটে আছি, ভেরি গুড, আমি আপনার সাথে সহমত। 2010 সালে আপনি বলুন কৌশিক দা ঠিক আছে, আমি 2009 সালে ভয় পাইনি, আমি আমি ধরে নিলাম। ফার্স্ট অফ অল 36 লাখের ভ্যালুটা যখন দেখবেন যে আবার 14.5 লাখ, মানে আপনি যখন ইনভেস্ট করেছেন তার থেকেও নিচে চলে গেছে, আপনি প্যানিক করতে বাধ্য। বাট আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম, আমি কথার ক্ষেত্রে আমি ধরেই নিলাম, আপনি বলেছেন আমি মার্কেটে ফেথ করি, ভেরি গুড। আপনারা, আমার মাইন্ডসেট সেম, মার্কেটে আপনারও ফেথ আছে, আমারও ফেথ আছে। 14.5 লাখে আপনি বলছেন আমি হোল্ড করে বসে আছি, আমি প্রফিটও দেখেছি, আমি হোল্ডটা করে বসে আছি। 2011 সালে আবার তো চলে এসছে, আমি 15 লাখ টাকাটা 32 লাখে চলে এসেছি। 2012 সালে আবার 32 লাখেই দাঁড়িয়েছি, 2013 সালে 36 লাখেই দাঁড়িয়েছি, বুঝলাম। 2013 সালে আমি 36 লাখেই বসে আছি, তার মানে আমি যখন 2005-এ ইনভেস্ট করেছি, আমি যখন 2005-এ ইনভেস্ট করেছি 15 লাখ টাকাটা, 2013-তে গিয়ে আমার 36 লাখ, মানে আমি ডবল তো করেই ফেলেছি। কৌশিক তো আমার ভয় কিসের?
মাঝখানে এই যে 2009, 10, 11, 12 and 13, 2008-এর পর থেকে 1, 2, 3, 4, 5টা বছর তো আপনি লস করলেন। যদি আপনি স্টাবান থাকেন যে আমি এখানে 36 লাখে বিক্রি করব না, মার্কেটে আপনারও ফেথ আছে আমারও ফেথ আছে, একটা জিনিসের শুধু অভাব, সেটা এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়েন টু বুক দ্য প্রফিট। ওয়েন টু বুক দ্য প্রফিট, কখন আমি প্রফিটটাকে বুক করব, কিভাবে করব, কোন স্ট্র্যাটেজি দিয়ে করব, আর কোথায় করব, এই 4টে উত্তর আপনার কাছে নেই। কখন প্রফিটটা বুক করব, কোথায় করব, কিভাবে করব, আর কোন জায়গায় করব। এবার আপনি ডিবিটের ক্ষেত্রে দুটো বলতে পারেন যে কৌশিকদা 2005 সালে আমি যে 15 লাখ টাকাটা ইনভেস্ট করেছি সেটা আমার 2013 সালেও 36 লাখ আছে। যদি আমার 2008 সালে 36 লাখ টাকাটা আমি দেখতে না পারি, আমি কিন্তু 2013-তে টাকাটা ডবল করে বসে আছেন। আমি অ্যাবসলিউটলি অ্যাগ্রিড উইথ ইউ, অ্যাগ্রি করছি আমি আপনার সাথে। বাট এইবার আমি জাস্ট একটু ঘুরিয়ে দিলাম জিনিসটাকে। আমি যদি 2008-এই 36 লাখও বাদ দিলাম, আমি 30 লাখ নিয়ে বেরিয়ে গেলাম মার্কেট থেকে, কোথায় বেরোলাম সেটা বলবো না, সেটা যদি জানতে হয় তাহলে আমাদের কাছে আসতে হবে, এই দুটো নাম্বার দেওয়া আছে, সেখানে কল করতে হবে, তখন আলোচনা হবে। এইবার এই 15 লাখ টাকাটা আমি 30 লাখ নিয়ে বেরিয়ে গেলাম, আমি 6 লাখ 6.5 লাখ সরিয়ে রাখলাম। এইবার যদি আপনি ভাবুন যে 2008 সালে ফর এক্সাম্পল আমার সেভিংসে 30 লাখ টাকা পড়ে আছে, বা অমুক জায়গায় পড়ে আছে, XYZ ফান্ড, সেটা আমি রিভিল করবো না, পড়ে আছে, ওই 30 লাখ টাকাটা যদি আমি 2009-এর ক্র্যাশে, যখন আমার অলরেডি আবার ন্যাফটা কমে গিয়ে 9.67-এ আছে, আমি যখন 2005-এ কিনেছি, তখন আমার এনএভিটা কত, 10 টাকা। আমি 2000-এ 24 টাকায় ছেড়ে দিই, 24 টাকা ছেড়ে দিন, আমি 20 টাকায় ছেড়ে দিয়েছি, জাস্ট ডবলে। সেম 30 লাখ টাকাটাই যদি আমি আবার 9.67-এ ঢুকি, তাহলে আমার যে 1.5 লাখ ইউনিটসটা আছে, অটোমেটিক আমার এটা ডবল ইউনিটস হয়ে যাচ্ছে, মানে 1.5 লাখ ইউনিটসটা আমার 3 লাখ ইউনিটস হয়ে যাচ্ছে। তো যখন আমি 2014-তে ফিরতাম, 2013-তে ফিরতাম, 14 বাদ দিন, 2013-তে ফিরতাম, আমার অলরেডি টাকাটা 62 lakhs হয়ে বসে থাকতো। একটা রিসেশন ক্যান মেক ইউ হিরো টু জিরো, জিরো টু হিরো। একটা রিসেশন, একটা অপরচুনিটি। আমি এখানে তো 6.5 লাখ টাকা বাদ দিয়েছি, মানুষ পারফেক্ট হয় না, আমি তাই জন্য 6.5 লাখ টাকা বাদ দিয়ে দিয়েছি এখান থেকে। আমি 10 লাখ টাকাও বাদ দিয়ে দিলাম, আমি ধরে নিলাম আমার 15 লাখের ভ্যালুটা 25 লাখ, আমি ধরে রাখলাম যে আমার 15 লাখের ভ্যালুটা 25 লাখ, ফর এক্সাম্পল 25 লাখ। যদিও 36 লাখ আছে, আমি বলছি না যে 36 লাখই বুক করতে, আমি বললাম যে আমি বুক করতে পারলাম না, আমি 30 লাখই বুক করলাম। বাট আমি যখন 30 লাখ টাকাটা আবার 2009-তে ঢুকতাম বা 10-এ ঢুকতাম, যেখানে আমি একটা ইউনিটে পেতাম, আমি আমার লেসার মানে অ্যাডিশনাল ইউনিটস পেতাম, বিকজ আমার এনএভিটা কমে গেছে। তার মানে রিসেশনের সময় আপনাকে সুইচ করতে হবে। এইবার এত কিছু তো বললাম, সুইচ করতে হবে। এইবার সুইচ তো করবো, সুইচটা করবো কিরম ভাবে? এইবার ইলাস্ট্রেশন অফ 5 ইয়ার এসআইপি সিমুলেশন, কিন্তু এটা কিন্তু আবার কোনো রেকমেন্ডেশন না, কোনো স্ট্র্যাটেজি না। অ্যাজিউমড ক্যাগার হচ্ছে 12%, মানে আমি ধরছি যে যাদের এক্সিস্টিং পোর্টফোলিও আছে, আপনাদের 12% রিটার্ন আপনি পাচ্ছেন, অনায়াসে পাচ্ছেন, কোনো অ্যাডভাইজারের কাছে থাকুক বা আপনার একার কাছে থাকুক। মান্থলি এসআইপি অ্যামাউন্ট উইদাউট এনি অ্যাডিশন, অনেকে আছে যে 10,000 টাকা করে আমি এসআইপি করবো, আমি আর কোনো লামসাম করবো না। মান্থলি এসআইপি অ্যামাউন্ট হচ্ছে 10,000। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড কারেকশন ইয়ার 2, মানে কারেকশন মানে মার্কেট পড়েছে, আমি কিছু ইনভেস্ট করলাম না, আপনি ফেথ দেখাচ্ছেন, আপনার ওই কনসেপ্টটা ঠিক আছে, মার্কেট বাড়বে, ইন্ডিয়ান মার্কেট বাড়বে, আমি স্টক মার্কেটে ফেথ করি, মার্কেট আমাকে রিটার্ন দেবে, এফডির থেকে তো বেশি রিটার্ন দেবেন, আমি আবার অ্যাগ্রি করলাম আপনার সাথে। অ্যাজিউম রিটার্ন যে ক্যাগার 12% পেয়েছেন, টোটাল ইনভেস্টমেন্ট ওভার 5 ইয়ার্স, মানে প্রত্যেক বছরে আপনি 10,000 করে ইনভেস্ট করছেন, মানে 1,20,000, 5 বছরে হচ্ছে 6 লাখ টাকা জমালেন, পোর্টফোলিও ভ্যালু দাঁড়িয়ে আছে 11,53,000। ভেরি গুড। এখানে একটা কথা আছে, আমাদের টার্মসে আমরা বলি অ্যালফা জেনারেটেড। অ্যালফা জেনারেটেড মানে হচ্ছে যত টাকার উপর আপনি যত রেট অফ রিটার্ন পাচ্ছেন সেটাকে আমরা অ্যালফা বলি। অ্যালফা জেনারেটেড, অ্যাডিশনাল ভ্যালু ক্রিয়েটেড। এবার কেউ যদি সাহস করে ওই 10,000 ইনভেস্টমেন্টের সাথে শুধু সেকেন্ড ইয়ারে কারেকশনের সময় 1 লাখ টাকা, জাস্ট একটা 1 লাখ টাকার যদি ইনজেকশন করতো সেম রিটার্নে, যার এখানে ভ্যালু হয়েছিল 11,53,000, সেখানে ভ্যালুটা হয়ে গেল 16,35,000 উইথ সেম ক্যাগার। একটা 1 লাখ টাকার ইনজেকশনের জন্য বা একটা 1 লাখ টাকার বুস্টের জন্য টোটাল পোর্টফোলিওতে যদি আমি ধরি, মোটামোটাই যদি রাউন্ড অফ করে ধরি, প্রায় 4.5 লাখ থেকে
5 লাখ টাকার আপনার একটা ডিফারেন্স, 4.5 লাখ থেকে 5 লাখ টাকার একটা ডিফারেন্স উইথ অনলি 1 লাখ অফ বুস্ট। এবার আবার কথাটা হচ্ছে, এটা দেখাতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এখানে কথাটা আমি বলেছি, কারেকশন মানে হচ্ছে রিসেশন এসে গেছে বা মার্কেট পড়ছে, দুটোই হতে পারে। সেখানে আমি 1 লাখ টাকা, এবার বুঝবো কি করে মার্কেট কখন পড়ছে, জানবেন কি করে মার্কেট কখন পড়ছে, এখানেই তো কোশ্চেন মার্ক। আপনি জানবেন কি করে মার্কেট কোথায় পড়ছে, কখন পড়ছে? আর যখন আমি বললাম যে আমি প্রফিটটা বুক করব, তখন আমার পোর্টফোলিও অ্যালোকেশনটা কি হবে? তখন তো আমার এই নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপের মতো আমার অ্যালোকেশন থাকবে না স্যার বা ম্যাডাম, যারা আপনারা ওয়াদা দেখছেন। তখন তো আমার নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপের মতোই 100 টাকায় যে ইনভেস্টেড আছে, তখন তো আমার ওই অ্যালোকেশনটা ওরকমভাবে থাকবে না। তো রিসেশন যদি আসে, আমরা এইটুকুনি আপনাকে গ্যারান্টি দিতে পারি, প্রত্যেকের যা পোর্টফোলিও ব্লিড করবে, যেগুলো ব্লিড মানে লালে থাকবে, তার থেকে আমরা 3 থেকে 4 গুণ এগিয়ে থাকবো যদি রিসেশন আসে। যদি রিসেশন না আসে, তাহলেও আপনার যে 12% যে পোর্টফোলিওটা আছে, সেখানেও আমরা এগিয়ে থাকবো। সেরকমভাবেই আমাকে বাইফার্কেট করা হয়েছে। সেই জন্যই আমরা ইস্ট ইন্ডিয়ার নাম্বার 1, সেই জন্যই আমাদের কাছে আপনারা আসছেন। আর বিশেষ করে যারা আমাদের ক্লায়েন্টস দেখছেন এই ভিডিওটা, এই ভিডিও যবে পোস্ট হবে তার 3 মাস পরে, অবভিয়াসলি যারা আমাদের সাথে 1.5 বছর প্লাস 1 বছর যুক্ত আছেন, যারা নতুন পোর্টফোলিও করেছেন তাদেরও সুইচিং হবে, সবারই সুইচিং হচ্ছে। বাট এই ভিডিওটা এখন পোস্ট হচ্ছে তার 3 মাসের মধ্যে, মানে 90 ডেজের মধ্যে। উই অ্যাসিওর ইউ, আপনাদের সবাইকে 1-on-1 কল যাবে আমাদের টিম থেকে। দেয়ার আর হিউজ অ্যানাউন্সমেন্টস যেগুলো বাকি আছে আমার আর রাজের তরফ থেকে। রাজের মেন চ্যানেল আপনারা দেখতে পারবেন, আস্তে আস্তে আপনাদেরকেও জানানো হবে। টেলিগ্রামটাকেও জয়েন করবেন, মেন চ্যানেলটাকেও ফলো করবেন, এই চ্যানেলটাকেও ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, প্লাস মেন চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেইগুলোও দেখবেন, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আমাদের এই ভিডিওটা পোস্ট হওয়ার পর আফটার 90 ডেজ, মানে উইদিন 90 ডেজ, নট আফটার, উইদিন 90 ডেজ সবাইকে 1-on-1 করে কল যাবে, অনলি টু দ্য ক্লায়েন্টস। পুরো পোর্টফোলিওর ভ্যালুয়েশন চেকিং থেকে, বাইফার্কেশন থেকে, কতটা প্রি আইপিও যাবে, কতটা মিউচুয়াল ফান্ডে যাবে, কতটা স্টকসে যাবে, আর যেই এক্সিস্টিং স্টকসগুলো আছে কখন বিক্রি করতে হবে, কিরমভাবে বিক্রি করতে হবে, সেটাও আমরা বলে দেবো। যদি বিক্রি না করেন, আপনার আজকের যে 50 লাখের পোর্টফোলিওটা দাঁড়িয়ে আছে, 30 লাখ টাকা কিন্তু পরের বছরের মধ্যে আসতে বাধ্য। যখন আপনারা এই ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, যখন 1 বছর পর ফিরবেন, তখন মিলিয়ে নেবেন যেখানে আপনাদের পোর্টফোলিও পড়ে আছে ধুলিস্যাৎ হয়ে গেছে, ধুলিস্যাৎ হয়ে গেছে। যখন একটা 7.5 বা 8 মানে ম্যাগনিটিউডের আর্থকোয়েক সবকিছু শেষ করে দিতে পারে নিমিষে। যদি আমাদের 20%ও রাইট হয় বা 30%ও রাইট হয় রিসেশন নিয়ে, তাহলে কিন্তু ভয়ঙ্কর, তো সেদিন পোর্টফোলিও উড়ে যাবে পুরো, ব্লাস্ট। তো যখন আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের পোর্টফোলিও কিন্তু সব নেগেটিভ হয়ে যাবে। যেরকম বললাম যে পোর্টফোলিও আপনাদের ধুলিস্যাৎ হয়ে যাবে, প্লাস টাইম পাবেন না, সুইচ করার টাইম পাবেন না। এই যে রাইট স্কোপ, আর নট অনলি পোর্টফোলিওটাকে বাঁচাতে পারবেন না, প্লাস যে নতুন অপরচুনিটিটা পাবেন সেটাতেও আপনি এন্ট্রি নিতে পারবেন না। মনে রাখবেন, আ মিসড অপরচুনিটি ইজ আ টু লসেস, নট 1 লস। আপনার পোর্টফোলিওটা তো নেগেটিভ হবেই। 50 লাখের পোর্টফোলিওটা তো ধরুন আপনার 40 লাখ নেমে গেল, 30 লাখ নেমে গেল, 25 লাখ নেমে গেল, আপনার সেটা তো চিন্তা রইলই। প্লাস আপনি আর ওই অ্যাডিশনাল যেটা আছে, এই অ্যাডিশনাল ইনজেকশনটা আপনি করতে সাহসই পাবেন না। যখন 1 লাখ টাকাটা কেউ ঢালবে বা 1 লাখ টাকাটা কেউ বিনিয়োগ করবে, তখন আপনার ওই সাহসটাই থাকবে না, কারণ আপনার পোর্টফোলিও অলরেডি ব্লাস্ট হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আর কিছু জানানোর নেই। এবার রাজ এসে আপনাদের কমেন্টসগুলো নেবে, প্লাস এই জিনিসটা নিয়ে আরও আলোচনা করবে। বাট বি অ্যাওয়্যার, রিসেশন আসার আগে প্রিকশন নিতেই হবে। এক্সিস্টিং যাদের পোর্টফোলিও আছে, সেটা থ্রু ডিরেক্ট স্টকস হোক কি থ্রু ডিরেক্ট মিউচুয়াল ফান্ড হোক, গ্রো, আপস্টক, জিরোদা, হোয়াট এভার প্ল্যাটফর্ম, এঞ্জেল ওয়ান বা কোনো অ্যাডভাইজারের কাছে আসেন, পোর্টফোলিও রিভিউ করিয়ে নেবেন। অবভিয়াসলি দেখুন, ফ্রিতে কিছু হয় না রিভিউ, বাট যেরকমভাবে আমরা অ্যালোকেশন করছি, যেটা আপনাদের দরকার, আপনাকে গোলে পৌঁছে যেতে হবে, আপনার গোলটায় পৌঁছে যেতে হবে, প্লাস অবভিয়াসলি রাতের ঘুমটা ভালো চাই না, স্টেবিলিটি চাই, সেটা কিন্তু আমরা আমাদের টিমের সহ আপনাকে চেষ্টা করবো, আপনাদের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবো, যেখানে কিনা আমি আপনার পোর্টফোলিওটাকে সেফগার্ড করতে পারি উইথ এই 12% ক্যাগার প্লাস অ্যাডিশনাল ইনজেকশন ডিউরিং দ্য রিসেশন, যেখানে কিনা আমার 1 টাকাটা 5 টাকা হওয়ার চান্স থাকে। প্রথমে 5 টাকাটা যাতে 2.5 টাকা না হয় সেটাকে আগে দেখতে হবে, প্লাস কখন আমি আরও নতুন 1 টাকা ইনভেস্ট করে সেটাকে 5 টাকা করবো। হোপফুলি আমি আমার তরফ থেকে যথেষ্ট পেরেছি, চেষ্টা করেছি। এবার রাজ এসে নেক্সট পার্টটা আপনাদের সাথে শুরু করবে। থ্যাংক ইউ। ওকে, তো কৌশিক তো খুব সুন্দর বুঝিয়ে দিল প্র্যাকটিক্যালি মোটামুটি।
তো আমি আপনাদেরকে একটা জিনিস জাস্ট বলবো, নর্মাল প্রত্যেকবারই বলি, এবারে বলবো, জাস্ট একটা এক্সট্রা অ্যাড করবো। অনেকে কি ভাবতে পারেন, অনেকে ভাবতে পারেন যে ঠিক আছে এরা বলছে, দেখুন আমরা তো তাও সতর্ক করছি, আপনার অ্যাডভাইজার বা আপনার অ্যাপ গ্রো অ্যাপ তো সতর্ক করে না, অ্যাটলিস্ট সেই ভালোটা তো করছি। যদি সত্যিকারের হয়ে যায় রিসেশন, অ্যাটলিস্ট কত মানুষের কত পয়সা বাঁচাতে পারবো আপনাদের কোনো আইডিয়া নেই। আমাদের ধরুন 10,000 জন দেখে, 10,000 জন ধরুন ভিডিওটা দেখলো, 10,000 জনের অ্যাভারেজে কারোর 1 কোটি আছে, কারোর 1 লাখ আছে, অ্যাভারেজে 10 লক্ষ টাকা করে বাঁচলো, ঠিকঠাক করে ডাউন হওয়া থেকে বাঁচলো। তাহলে কত টাকা বাঁচলো? ক্যান ইউ ইমাজিন? 10,000 ইন্টু 10 লাখ কত টাকা হয়? ক্যান ইউ ইমাজিন কত কোটি টাকা হয়? সেটাই হচ্ছে আমাদের পাওয়ার। বাঁচাতে হবে টাকাটা, লাইফে আছে, ভালো কাজ করতে হবে। এবার আপনি বলতে পারেন যে রিসেশন নাই আসতে পারে, নাই আসতে পারে, বাট একটা জিনিস আপনাকে মাথায় ঢুকিয়ে দিই, রিয়েলিটি অফ মার্কেট, প্রত্যেক 10 বছরে একবার রিসেশন আসেই অ্যান্ড আসবেই, কনফার্ম। 10 বছর ভালো থাকা খুব মুশকিল, 10 বছরে ভালো হবে না, খারাপ তো হবেই হবে। কেন? 1990 থেকে বলছি, থেকে 2000-এর মধ্যে, 1990 থেকে 2000 রেজিস্ট্রেশন এসছে দুবার। 1992-তে এসছে হর্ষদ মেহতা স্ক্যাম, আর 2000-এ এসছে .com বাবেল, দুবার, একটা ডিকেডে, এখানে গেল দুবার। 2001 থেকে 2010 এসছে মাদার অফ অল ইন্ডিয়ান স্টক মার্কেট, 69% ডাউন, আমরা সবাই জানি, লেম্যান ব্রাদার ক্রাইসিস, এটাকে বলে ইকোনমিক রিসেশন। 2011 থেকে 2020 অবধি এসছে এনসিটিজিএস একবার, 2020-তে কোভিড-19। তাহলে এক্সেপশন কেন 2021 থেকে 2030-এর মধ্যে হবে? ধরে নিলাম 2027টা আমাদের টার্গেট, এলো না, তাহলে 28-এ আসবে, 29-এ, 30-এ আসবে, আসবে তো নিশ্চয়ই। এবার এলো না, তখন তো কেউ কাউকে না কাউকে বলতে হবে, আচ্ছা 27টা ধরেই নিলাম, তারপরে 2031 থেকে 40 এইটাকে বলবে, এর মধ্যে আবার তো পড়বে। এবার আমি বাঁচিয়ে দিলাম ইউটিউবে ভিডিও দেখে আমার, এবার কে বলবে? বাঁচাইনি আমি, ধরুন কখন সেল করতে হবে, কোনটা সেল করতে হবে ভেবে ভেবেই পাবেন না, আবার ভুলভাল জিনিসে ঢুকবেন, সেটাও ডাউন হয়ে যাবে, কি হবে? আবার কখন বটমে নিতে হবে, কি হবে? এফডিতে রাখবেন, এফডি ডিফল্ট হয়ে গেল, কি হবে? ফিনান্সিয়াল জিনিস, আমরা হচ্ছে পয়সা করি পোর্টফোলিও, খুব ইম্পর্টেন্ট সবসময়। এই সারাদিন যে পড়াশোনা করি, রাত জেগে পড়াশোনা করছি, এখন যদি বলেন রাজ এখন তোমরা যে করছো কটা বাজে, সারাদিন কাজের মধ্যে আমরা টাইম পাই না পোর্টফোলিও রিভিউ করতে, এখন 2:38 বাজে, খেলা চলছে 2:30-এর সময়, এখন ফ্রান্স আর সুইডেনের খেলা 8 মিনিট হয়তো চালু হয়ে গেছে, এখন রাতের বেলা 2:45 অলমোস্ট বাজে, আমরা এখন ভিডিও বানাচ্ছি, রাইট? বিকজ দুপুরবেলা টাইম হয় না, যারা যারা আমাদের সাথে অফিসে দেখা করতে আসেন। তো দ্যাট ইজ দ্য রিজন, মানে সারাদিন সকালবেলা স্টক মার্কেট ইকোনমিক টাইম শুরু হয় পড়াশোনা দিয়ে, রাতের বেলা ডেটা নিয়ে স্টাডি করে শুরু হয়, মাঝখানে পুরোটাই মার্কেট নিয়ে কাজ। তো মার্কেট ইজ ইন আওয়ার ব্লাড। তো আপনি তাকে কখনোই বিট করতে পারবেন না, বা তার থেকে ভাবেন হয়তো আমাদের থেকে বেশি জানেন, বাট একদিন আমাদের সামনে এসে বসুন, আমি একটা ইন্টারভিউ নিই। তো দ্যাট ইজ দ্য রিজন ভাই, ভাবা আর করার মধ্যে ডিফারেন্স আছে। আমি বলছি না আপনি আমাদের কাছে আসুন, এই সেই কিচ্ছু বলছি না, আমি বলছি হাউ ইট ইজ ইম্পর্টেন্ট টু মিট আ ডক্টর, মানে ডক্টরের কাছে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। আমি আমার কথা একবার বলেছি, আমি বারবার একটা কথা বলি, ফ্রেজ বলি, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আ গুড ফিনান্সিয়াল অ্যাডভাইজার, নট অ্যান এজেন্ট, নাথিং, নট ডিরেক্ট প্ল্যাটফর্ম, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বাট কখনো বলি না আমার কথা, আমাদের কথা কখনো বলি না। তো এটাই জাস্ট বললাম যে 1990 থেকে 2000 সালে দুবার ক্র্যাশ এসছে, 2001 থেকে 2010-এ একবার ক্র্যাশ এসছে, 2011 থেকে 2020-তেও একবার ক্র্যাশ এসছে, তাহলে 2021 থেকে 2030-এ কেন এক্সেপশন হবে? 27-এ না আসলেও তো 28, 29, 30 তো হতেই পারে, 31 থেকে 40-ও হবে, এক্সেপশন এখানে নেই, আসতে হবে ক্র্যাশ। ইনফ্যাক্ট এটা হতে পারে জাপানের মতো 40 বছর 0% রিটার্ন, ইউএস এর মতো 28 বছরে ওয়ার্ল্ড গ্রেট ইকোনমিক ডিপ্রেশনে 0% রিটার্ন, সেগুলো ইনফ্যাক্ট চান্সেস বেশি ডাউনের সময়, বাট আপ হলে 10 বছরে একবার প্রত্যেকবার ক্র্যাশ আসে, এই বড় কেন আসবে না? তাহলে আপনি এখন বলুন গ্লোবাল মার্কেটের পজিটিভ কতটা আছে, নেগেটিভ কতটা আছে? 99% নেগেটিভ, 1% পজিটিভ। আপনি মনে এখানে বলুন তো, বুক ঠুকে বলতে পারবেন যে রিসেশন আসবে না? আপনার মনে হচ্ছে 2027-এ কনফার্ম? আপনি কনফার্ম বলতে পারবেনই না, বিকজ সবকটা ইন্ডিকেশন দিচ্ছেন, ডটস কানেক্ট হচ্ছে আস্তে আস্তে। আমরা 3-4 বছর আগে থেকে বলে আসছি, বাট ডটস একটা 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 করে কানেক্ট হচ্ছে, আর আমরা ওয়ান সাইডের অ্যানালিস্টটাই করি, যার জন্য আমরা, আমাদেরকে আপনারা চেনেন, 2026-ও বলিনি, 28-ও বলিনি, 27 মানে 87, আমরা স্টার্ট থাকি অন্য, রাইট? ওকে,
তো 27 তো পুরোটা সাল, জানুয়ারি 27, ডিসেম্বর 27, সেইটা বললে তো আমাদের ইউএসপি থাকবে না, রাইট? তো তাই জন্য বলছি দ্যাটস হাউ ইট ইজ ইম্পর্টেন্ট। এবার আমরা কমেন্টের দিকে যাবো। বাকি কোনো যদি আপনার এটা নিয়ে কোয়ারি থাকে নিচে কমেন্ট করতে পারেন, বা ডিরেক্টলি নাম্বার দেওয়া আছে ফোন করতে পারেন। 5টা কমেন্ট আছে, নিয়ে নেবো। একজন লিখছে আপনার 81 বছর বয়স, ফিউচার বেস্ট ইনভেস্টমেন্ট ওনার জন্য কি 10 লাখ টাকা আছে ব্যাংকে, প্লিজ হেল্প মি টু গিভ আ গুড সাজেশন। দেখুন 2-3 রকম জিনিস হয়। একটা হচ্ছে যদি আপনার এই বয়সে গ্রোথ যদি আপনার দরকার, যদি টাকা নাও দরকার হয়, আমি তাও বলবো এনজয় দ্য মানি, এনজয় দ্য রেস্ট অফ ইউর লাইফ। 10, 20, 30 বছর যত বছরই বাঁচবেন আপনি, তো আপনি এনজয় করুন টাকাটা নিয়ে। টাকার পাহাড় বানিয়ে কোনো এখানে লাভ নেই, বিকজ অলরেডি ইউ আর 81 ইয়ার্স ওল্ড অ্যান্ড ইউ আর আ ভেরি ইয়াং ম্যান। তো আপনার জন্য যেটুকুন এনজয় করার জন্য আপনি বন্ডসে টাকা রাখুন 10 লাখের উপর, মাসে 9,000 টাকা। সিনিয়র সিকিউরড বন্ডস, এমন না যে বি রেটেড, সি রেটেড, ডি রেটেড, রেটিং দিয়ে কিছু হয় না। এ রেটেড, ট্রিপল এ রেটেডও আনসিকিউরড হয়। এই 54EC বন্ড, REC বন্ড, এগুলো ট্রিপল এ রেটেড বাট আনসিকিউরড, তো টাকা ডিফল্ট হতেই পারে। রেটিং দেখে কোনো লাভই হয় না। আসলে হচ্ছে সিকিউর আনসিকিউরের ব্যাপারটা। সিকিউর, সিনিয়র সিকিউর মানে যেগুলো NNPA দেখতে হয় 1 এর নিচে, অ্যাটলিস্ট 0.80 নিচে, এই কনসেপ্টগুলো আমরা ময়দানে বুঝিয়ে দিই। সেই হিসেবে যারা যারা করেন তাদেরকে বুঝিয়ে নিয়েই করি। তো এইখানে আপনি 10 লাখে 9,000 টাকা নিয়ে আরামসে আপনি আরো লাইফস্টাইলটা বাড়ান ভালো করে। 1 কোটি থাকলে তো ফিক্সড ইনকাম ট্যাক্স ফ্রি 16 to 18% এমনিই আছে AIF HNI প্রোডাক্টে। কিন্তু 10 লাখে আপনার জন্য গ্রোথ পারপাস আমরা ইচ্ছা না করি দিতে, বাট আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনার কাছে অভাব না থাকে, পেনশন ইজ গুড, আপনি ঠিকঠাক আপনি লাইফস্টাইল চলে যাচ্ছে, তাহলে আপনি আপনার নাতি পোতাকে গিফট করতে পারেন এই 10 লাখ টাকা। অ্যাটলিস্ট দাদু আমার জন্য কিছু করে দিয়ে আছে প্রি IPO ফরম্যাটে, যেটা হাইয়েস্ট ইল্ড দিতে পারে আনে বলে 10, 20, 30 বছর পরে, যখন তারা হায়ার এডুকেশনে যাবে বা তারা জব লাগবে, তাদের বিজনেস করতে হবে, যে দাদুর অ্যাটলিস্ট নাম করে যাবে যে দাদু কিছু আমার জন্য রেখে গেছে। সেটা 10 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট তাদের করে গেলেন। অবশ্যই এটা অবশ্যই বলে যাচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের থেকে করবেন, ব্যাংক, পোস্ট অফিস বা ডিরেক্ট প্ল্যাটফর্ম দিয়ে করবেন না, বিকজ তারা কিন্তু মানে ধরুন খারাপ ভাবে নেবেন না, বাট আপনি যাওয়ার পরে কেউ বলার মতো বা সামনের দিক দিয়ে ফোন করার মতো থাকবে না। তারা যদি না জানতে পারে বা তাদের যদি এই ফিনান্সে ইন্টারেস্ট না থাকে, টাকাটা পুরো ডরমেন্ট হয়ে পড়ে থাকবে। AMC বা যে স্টক কিনেছেন সেই স্টকের ব্রোকারের লাভ, আপনার কোনো লাভ এখানে নেই। যার জন্য করে গেছেন তার ফুলফিলমেন্টই হলো না পারপোজ। তো ওই জন্য অবশ্যই একটা ভালো গুড ফিনান্সিয়াল অ্যাডভাইজার হ্যাভিং আ নলেজ, তার থেকে কিনবেন। আইদার গিফট বা নিজের উপর ইনভেস্ট করুন। সেকেন্ড কোয়েশ্চেন ইজ, একজন জিজ্ঞাসা করছেন অনলাইন সার্ভিস কি প্রোভাইড করো কি তোমরা? ডিরেক্ট ফেস টু ফেস কন্ট্যাক্ট ইজ নট পসিবল অন আ রেগুলার বেসিস, ইয়ারলি ওয়ান্স অর টুয়াইস মে বি পসিবল। মানে বছর একবার বা দুবার পসিবল। আমি বলবো বছরে একবার কি, ফার্স্ট টাইম একবার আসুন, আর আসতে হবে না কোনোদিন, সব বাকি অনলাইনে গুগল মিটেই হবে। আমরা আনেওয়ালে মাস থেকে শুরু করছি প্রত্যেক 1 মাসে ফলো আপ কল, যে সামনের দিক দিয়ে যে কোনো দিক দিয়ে কল আসে না ডিরেক্ট প্ল্যাটফর্ম ব্যাংক থেকে, প্রত্যেক মাসেই বা অ্যাটলিস্ট খুব ব্যস্ত থাকলে প্রত্যেক 2 মাসে একবার করে সবার কাছে ফলো আপ কল বা ফিডব্যাক বা কোয়ারি কল যাবে আমাদের তরফ থেকে। আর একটা সবাইকে ইন্ডিভিজুয়ালি RM অ্যালার্ট আমরা করবো প্রত্যেক 3 to 4 মান্থসে একটা করে গুগল মিট হবে। পোর্টফোলিওর বেঞ্চমার্ক বিট করছে কিনা, পোর্টফোলিওর কোনো কোয়ারি আছে, পোর্টফোলিওতে কি সামনের দিনে অ্যাড করা যায়, এই জিনিসগুলো করবো পুরোপুরি আপনাদের জন্য। এক্সট্রা আমরা খরচা করছি, বাকি প্ল্যাটফর্মগুলো পয়সা নিয়ে নিজেরা পুরো রেখে দেয়, আমরা এক্সট্রা আপনার জন্য খরচা করতে চাই, বিকজ উই থিঙ্ক ফর ইউ, রাইট? আমরা করছি। তা ওই জন্য আপনি একবার আসুন, আর আসতে হবে না, আমরা জাস্ট গোল শুনবো। ইনভেস্টমেন্ট অনলাইনে হবে, KYC অনলাইনে হবে, অ্যাকাউন্ট ওপেনিং অনলাইনে হবে, আর কিছু হবে না। এটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। বাকি সব আমরা ফলো আপ নিজে থেকেই নেব, আপনাকে কিছু মাথাও লাগাতে হবে না। এই ফলো আপের জিনিসটা যেটা আছে, আমরা অল ইন্ডিয়া লেভেলে বন্ডে যে রেকগনিশন পেয়েছি, আমাদের সেই লেভেলে ন্যাশনাল লেভেল নাম্বার 1 হিসেবেই কাজ করতে হবে। তো তাই জন্য আমরা নিজেরা ইনভেস্টমেন্ট করে ইন্টারভিউগুলো নিয়ে, এই সপ্তাহে আছে আমাদের ইন্টার্নসদের ইন্টারভিউ অ্যান্ড এমপ্লয়িজদের ইন্টারভিউ, সেই ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর আমরা জুলাই আগস্ট থেকে এটা আমরা স্টার্ট করছি সবার জন্য, এক্সিস্টিং নতুন সবার জন্য। ঠিক আছে, জাস্ট 1-2 মাস টাইম দেবেন। রাস্তা আজকের দিনে 10 লাখ টাকা, নেক্সট 10 বছরে কি 10 লাখের ভ্যালু থাকবে? যার কাছে আজ 2 লাখ আছে, সে 10 বছরে নয় 10 লাখ হয়ে গেল মানলাম, বাট আফটার 10 ইয়ার্স তার ভ্যালু কি বাড়বে? তাহলে সে বা তারা কিভাবে ইনভেস্ট করবে, অ্যান্সারের অপেক্ষায় রইলাম। অপেক্ষায় অ্যান্সার এখানেই শেষ হলো। আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি, 2টো অ্যান্সার আমি আপনাকে দেবো এখানে, 2 রকম। একটা হচ্ছে আমি বলেছি 2 লাখ টাকাটা আমাদের রিসার্চে ঠিকঠাকভাবে 10 লাখ আমরা করিয়ে দিতে পারবো, না করালে হয়তো আমাদের ফেলিওর। 8 to 10 lakhs ধরতে পারেন, 8 to 10 lakhs, আমি 10 lakhs হচ্ছি। 10 lakhs যদি হয় মানে উইথ রিটার্ন অফ 16 to 17% 10 lakhs হয়। ধরুন MFA হয়ে গেল লেটস সে। তো 10 লাখ যখন হয়ে গেল, আপনি বলছেন অনেকে থিওরিটিক্যাল ভিডিও দেখেছে বা যারা মাথায় ভুলভাল জিনিসটা বোঝায়
ইউটিউবে অনেকে বোঝানোর আছে, তাদের ভিডিও দেখে বুঝছেন যে ডোন্ট ইনভেস্ট ইন এসআইপি, ইনভেস্ট করে লাভ নেই, লামসাম করে লাভ নেই, বিকজ 2 লাখের ভ্যালুটা 10 লাখ হবে, বা 10 লাখ তো 10 বছর পর আজকের দিনের মতো থাকবে না, 10 লাখ 3 লাখ 2 লাখ 5 লাখ ভ্যালু থাকবে। ইউ আর রাইট, বাট থিওরিটিক্যালি ইউ আর রাইট, প্র্যাকটিক্যালি ইউ আর রং। এবার আপনাকে একটা কোয়েশ্চেন করি, 10 লাখের ভ্যালু, বা ধরুন লেটস এটা 20 লাখ কেউ ইনভেস্ট করেছে, 20 লাখটা তার মানে 1 কোটি হয়ে গেল, 5 গুণ। 1 কোটির ভ্যালু 10 বছর পরে, ঠিক আছে, 10 বছর পরে আপনি বলছেন 6 to 7% ইনফ্লেশন রেট সবার জায়গায় ধরা হয়, অ্যান্ড সেই হিসাবে আধা হয়ে যায়, 50 lakhs হয়ে যায়। ভেরি গুড, মানে আধা টাকা হয়ে যায়। দুটো জিনিস বলবে এখানে। নাম্বার ওয়ান, আজকের থেকে 10 বছর আগে কবে ছিল? 2016 বা 2017, এরকম ধরুন, 9-10 বছর আগে। তো করোনা থেকে 2-3 বছর আগে যখন 16-17 সালে আপনার কাছে যদি 1 কোটি থাকে, ডু ইউ থিঙ্ক পশ্চিমবঙ্গে বসে আপনার তার ভ্যালু 50 লাখ হয়ে গেছে? আমার মতে দি অ্যান্সার ইজ আ বিগ নো। হয়তো এটা 80 লাখের কাছে হয়েছে, এইটুকুনি ভ্যালু কমেছে। বিকজ টিসিএস ইনফোসিস যারা তখন জয়েন করতো 16-17 সালে, তারা তো 3 লাখ 4 লাখের প্যাকেজেই ঢুকতো, আজকেও তারা 3 লাখ 4 লাখের প্যাকেজেই ঢুকছে। তো মানুষের টাকার ইনকাম বাড়ছে না, ইনকাম না বাড়লে খরচা বাড়াবে না, খরচা না বাড়লে অত ইনফ্লেশনে বাড়বে না। সো বুকিশ ল্যাঙ্গুয়েজে গ্লোবালি 6 to 7% ইজ রাইট। কিন্তু সত্যিকারের কি 1 কোটির ভ্যালু 17 সালে যদি বা 16 সালে ছিল, আজকে কি 50 লাখ হয়ে গেছে? দি অ্যান্সার ইজ নো। 75 লাখ, 80 লাখ, 85 লাখ এরকমই হয়েছে। তো তাহলে রিয়েল ইনফ্লেশন ইজ 2 to 3%। আমি ভুল বললাম কিনা বলুন, রিয়েলিটির সাথে ওটা নট থিওরিটিক্যাল। সেকেন্ড থিং ইজ, আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে 16 to 17% রিটার্ন পাওয়ার পর 2 লাখটা 10 লাখ করেন, এটা ধরুন আমি বললাম তার কথা মতো 5 লাখই অ্যাডজাস্টেড রিটার্ন হলো, জান তাই হলো, 5 লাখ 6 লাখই হলো। তাহলে এমন একটা জিনিস বলে দিন, তাহলে এই জিনিসটাকে বিট করবে, এর থেকেও তার মানে বেশি চাই, তাহলে 20 লাখ চাই, 10 গুণ করতে হবে, তাহলে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে 10-12 লাখ হবে। তাহলে এমন একটা রিটার্ন বলুন, এমন একটা প্রোডাক্ট বলুন যেটা 16-17 জায়গায় 30% সিএজিআর দেবে। সেটা তো কেউ বলে না, শুধু মুখে বলে ছেড়ে দেয়, সেটা তো বলতে হবে। তাহলে এমএফ এর থেকে বেটার একটা জিনিস বলুন, সেফার একটা জিনিস বলুন। এখানেই তো আপনার কাছে অ্যান্সার নো, তাদের কাছে অ্যান্সার নো। তাহলে ওয়াই টু গেট ব্রেন ওয়াশড? ব্রেন ওয়াশ কেন হচ্ছে? অ্যান্সার দেয় না তো, তারা দিতেই পারবে না। তাহলে তো যখন আমার কাছে কিছু প্রোডাক্টই নেই, তাহলে যেটুকু আসছে সেটুকুই করি না। এর থেকে তারপরে আমি যদি এফডি করি, এটা তো 2 লাখটা 4 লাখ হয়ে থাকবে, তাতে কিছুই হবে না, ইনফ্লেশনে বিট হবে না। ভালোভাবে মাথাটা খাটিয়ে ভাবুন জিনিসটাকে, যে এ বলেছে, এর তাহলে এর পরিবর্তে কি করা যেতে পারে? দেয়ার ইজ নো অ্যান্সার। আচ্ছা, লাস্ট 2 কোয়েশ্চেন্স। অ্যাডভাইজার চেঞ্জ করতে কি করতে হবে প্লিজ জানাবেন। আমি শিলিগুড়িতে থাকি, তো শিলিগুড়িতে থাকেন, দুরকম জিনিস থাকে, যে আপনি একজন অ্যাডভাইজার বা ব্যাংকে আছেন, রেগুলার ফান্ডে আছে, সেটাকে সুইচ করতে চান আমাদের আন্ডারে উইদাউট সেলিং দ্য হোল্ডিংস, ট্যাক্স না দিয়ে, তারপরে আমরা চেঞ্জ করলাম। তো একটা হচ্ছে, যদি আপনি আসেন তাহলে একটা সিগনেচার করে আপনাকে যেতে হবে, একটা টিসিওবি, তার চেঞ্জ অফ ব্রোকার ফর্ম থাকে, আমরা আমাদের অফিস বয়কে দিয়ে ক্যাম্পসে জমা করলাম, 25 দিনে আমাদের কাছে চলে এলো, সবকিছু হোল্ডিং সেম থাকলো উইদাউট সেলিং, তারপর চেঞ্জ করলাম। আর একটা, যদি আপনি না করতে পারেন, একান্তই অনলাইনে হয়, তাহলে আমরা আপনাকে পাঠালাম, সেন্ড করলাম আপনাকে পিডিএফ ফরম্যাটে টিসিওবি ফর্মটা, এটাকে প্রিন্ট আউট বার করলেন, করে যতগুলো ফোলিও ততগুলো ফোলিওতে ইন্ডিভিজুয়ালি সাইন করলেন, করে আইদার আমাদের কাছে এসে ডিসকাশনের সময় জমা দিলেন, বা আপনি আমাদের অ্যাড্রেসে স্পিড পোস্ট করে দিলেন, আমরা জমা করে দিলাম ফোলিও নাম্বারগুলো লিখে। দিস ইজ দ্য প্রসিডিউর, রাইট? বাকি ফোন করে আপনি জানতে পারেন। লাস্ট একজন বন্ডের ভিডিও আগেরটা হয়েছিল 10 লাখে 9,000 কি করে পাবেন, সেখানে একজন কমেন্ট করেছে, ক্রিসিল রেটিং থাকা সত্ত্বেও যদি দেউলিয়া হয়ে যায় তখন কে দেবে? সরকার দেবে, না ক্রিসিল এজেন্সি দেবে 100%, না দৌড়ে দৌড়ে শেষ? আপনি ঠিক বলেছেন, বিকজ আপনার কাছে ক্ল্যারিটিই নেই। আপনি আপনার জায়গায় ঠিক আছেন। দ্য থিং ইজ, ক্রিসিল রেটিং দেখতেই নেই। ক্রিসিল রেটিং একটা ক্রেডিট রেটিং ফার্ম, অ্যান্ড জবে থেকে বলে রাখি, জবে থেকে ক্রিসিল ওয়াজ বন্ড, এ রেটেড বন্ড, এ রেটেড, ক্রিসিলের বিসিডিও হয়, তো এ রেটেড ক্রিসিলের বন্ড এখন অব্দি একটা নাম বলুন যে ডিফল্ট হয়েছে? দি অ্যান্সার ইজ হয়নি, অ্যান্ড হবেও না, বিকজ হয়তো হবে না, 99% চান্স। এ রেটেড যদি ক্রিসিল রেটিং দেওয়ার পরে হয়, তাহলে ক্রিসিলের কেউ রেটিং এজেন্সি ড্রপ হয়ে যাবে, মানে রেটিং কেউ দেখবেই না, এটা তো একটা আলাদা ব্যাপার হয়ে গেল। বাট আমরা বন্ড কেনার সময় বা সিলেক্ট করার সময় ক্রিসিল ফিসিল আমরা রেটিং দেখি না, আমরা শুধু দেখি এ আছে কিনা, ইকরা, ক্রিসিল, অ্যাকিউট, এ আছে কিনা, হয়ে গেল, ওটা একটা সেফটির দিকে চলে গেল। আমরা আসল দেখি সিকিউরড কি সিনিয়র সিকিউরড। যদি সিনিয়র সিকিউরড হয়, তাহলে ব্যাকড বাই অ্যাসেটস বা ব্যাকড বাই গোল্ড বা ব্যাকড বাই কোম্পানির অ্যাসেটস যেন থাকে। আপনার যদি 50 টাকা লাগানো থাকে, তার আগেনস্টে এখানে 100 টাকা সোনা আরবিআই তে রাখা থাকে, 100 টাকার জন্য অ্যাসেটস রাখা থাকে, যেটা বেচে অকশনে তুলে যেন ইনভেস্টরকে প্রোটেক্ট করে ইনভেস্টরকে পয়সা ফেরত দিতে পারে, তারপরে কোম্পানি ডিসলভ হতে পারে। এটা হচ্ছে সিনিয়র সিকিউর বলে।
কোম্পানি ডিজলভ হওয়ার আগেই যেন ইনভেস্টার পয়সা পেয়ে যায়, ইনভেস্টারকে বুঝিয়ে দেওয়া হয়, রাইট? তো যেন কোথাও কাউকে দৌড়াতে দৌড়াতে শেষ হবে না। দৌড়াতে দৌড়াতে কখন শেষ হতে হবে? ধরুন ক্রিসিল রেটিং ট্রিপল এ, আপনি ট্রিপল এ থেকে একটা ফ্লোটিং বন্ডে ইনভেস্ট করেছেন বা একটা আরইসি বন্ডে ইনভেস্ট করেছেন ট্যাক্স বাঁচানোর জন্য, ট্রিপল এ ক্রিসিল, বাট আনসিকিউরড ক্যাটাগরি, কোনো সিনিয়র সিকিউর, এটাই মেন স্যার, ক্রিসিল মেন না, আনসিকিউরড ক্যাটাগরি। আনসিকিউরড ক্যাটাগরি বলে টাকাটা পুরো আপনাকে দৌড়ে দৌড়ে কোথাও একদম 100% গ্যারান্টিড পাবেন না, বিকজ নামেই তো লেখা আছে আনসিকিউরড, বাট আপনারা এটা দেখেনি না, আপনারা জানেনই না এনএনপিএ কি হয়, আপনারা জানেনই না জিএনপিএ কি হয়। আসল জিনিসটা দেখতে শিখুন, ভুলভাল জিনিস রিউমার্স থেকে দূরে চলে যান। তো যদি আপনাদের মনে কোনো ডাউটস থাকে এই ভিডিও নিয়ে নিচে কমেন্ট করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যদি আমার সাথে ডিরেক্টলি কথা বলতে হয় 7003684863, এটা আমার পার্সোনাল নাম্বার। রাত 8টা থেকে 10টা যে কোনো দিন রবিবার ছাড়া ফোন করতে পারেন। আরেকটা নাম্বার আছে এদিকে দেওয়া আছে 6289541836। যদি কৌশিকের সাথে কথা বলতে হয়, দুজনের সাথেই কথা বলাটা সেমই ব্যাপার, দুজনেরই টাইমিং সেম। আপনি যদি দেখা করতে চান বুধবার বা শুক্রবার 3টা থেকে 5টার মধ্যে দেখা করতে পারেন। যদি পোর্টফোলিও হরাইজন 1 CR অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে ময়দানে আপনি ডিরেক্টলি দেখা করতে পারেন সোমবার করে, অ্যান্ড সেই হিসেবে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে কনফার্ম হয়ে আসবেন। অ্যান্ড কোনো ডাউটস থাকলে ফোন করবেন বা নিচে কমেন্টও করতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, কোনো নতুন ভিডিও সাজেশন থাকলেও কমেন্ট করতে পারেন। আজকের জন্য এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।